নমস্কার। আজকের এই পর্বে আমরা একটা খুব ইন্টারেস্টিং উপমা দিয়ে পুরো ব্যাপারটা বুঝব। আচ্ছা, ভাবুন তো, একটা হ্যাকাথন জেতার জন্য সেরা টিম বানানো আর একটা ইন্টেলিজেন্ট এআই এজেন্ট ডিজাইন করা, দুটো ব্যাপার আসলে একই সুতোয় বাঁধা। চলুন গভীরে গিয়ে দেখি কিভাবে। আসল চ্যালেঞ্জটা হলো একটা হাই প্রেশার হ্যাকাথনে জেতার জন্য একটা পারফেক্ট টিম কিভাবে তৈরি করা যায়। এই যে একটা প্রশ্ন, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। কারণ একটা টিমে বিভিন্ন ধরনের সদস্যের মধ্যে কাকে বেছে নেওয়া হবে, সেই সিদ্ধান্তটা এআই এজেন্ট ডিজাইনের মৌলিক সিদ্ধান্তের মতোই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন আলাপ করা যাক আমাদের টিমের প্রথম সদস্যের সাথে। ইনি হলেন সেই ব্রিলিয়ান্ট স্ট্র্যাটেজিস্ট যিনি যে কোনো কাজ করার আগে সম্ভাব্য সব দিক একদম নিখুঁতভাবে ভেবে দেখেন। ভাবতে পারেন, এ হলো আমাদের টিমের রাহুল দ্রাবিড়, মানে দ্য ওয়াল। অত্যন্ত মেথডিক্যাল আর রিলায়েবল। কিন্তু ঠিক যেমন দ্রাবিড় খুব দ্রুত রান তুলতেন না, এই ধরনের এজেন্টও খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারে না। কম্পিউটার সায়েন্সের পরিভাষায় একেই আমরা বলি রিজনিং এজেন্ট। এরা কি করে? এরা নিজেদের চারপাশের পরিবেশের একটা সিম্বলিক মানে একটা প্রতীকী মডেল তৈরি করে, আর সেই মডেলের উপর ভিত্তি করে যুক্তির মাধ্যমে ধাপে ধাপে সেরা সিদ্ধান্তটা নেয়। ঠিক যেমন একজন গণিতজ্ঞ কোনো থিওরেম প্রমাণ করেন। এর সুবিধাও আছে, অসুবিধাও আছে। সুবিধা হলো এরা দারুণ নিখুঁত প্ল্যান বানাতে পারে, বিশেষ করে যখন পরিবেশটা স্থিতিশীল থাকে। কিন্তু সমস্যাটা হলো, যদি পরিবেশ খুব দ্রুত বদলাতে থাকে, তখন এদের সিদ্ধান্ত নিতে এত সময় লেগে যায় যে ততক্ষণে পরিস্থিতিটাই পাল্টে যায়। টেকনিক্যাল ভাষায় একে বলে ক্যালকুলেটিভ র্যাশনালিটি। মানে এজেন্টটা যখন সেরা চালটা কী হবে তা হিসেব করছে, ততক্ষণে খেলার মাঠটাই তো বদলে গেল। তাহলে একটু ভাবার চেষ্টা করা যাক, একটা খুব ফাস্ট মুভিং প্রজেক্টে যদি শুধু এই রকম একজন মাস্টার প্ল্যানার থাকে, তাহলে সবচেয়ে বড় ঝুঁকিটা ঠিক কী হতে পারে? এবার আসা যাক টিমের দ্বিতীয় সদস্যের কথায়। ইনি আমাদের প্ল্যানারের একেবারে বিপরীত মেরুর বাসিন্দা। ইনি হলেন আমাদের টিমের বীরেন্দ্র সেবাগ। বল দেখল আর মারল, কোনো গভীর ভাবনা চিন্তা নেই, শুধু পরিস্থিতি অনুযায়ী সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া, একদম ফাস্ট, ফিয়ারলেস আর পুরোপুরি ইনস্টিংক্টের উপর নির্ভরশীল। এই দুজনের কাজের ধরনের তফাৎটা যদি দেখি, তাহলে দেখব একদিকে প্ল্যানার খুব ধীর কিন্তু ভেবে চিন্তে কাজ করে, একটা বিস্তারিত মডেল বানিয়ে। আর অন্যদিকে আমাদের এই কোডার, সে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয়, কোনো মডেল ছাড়াই, সরাসরি পারসেপশনের ওপর ভিত্তি করে। একজনের অ্যাপ্রোচ হলো থিঙ্ক দেন অ্যাক্ট, আর অন্যজনের সেন্স দেন রিয়্যাক্ট। ফর্মাল ডেফিনেশন অনুযায়ী এই রিয়্যাক্টিভ এজেন্টদের ভেতরে দুনিয়ার কোনো ম্যাপ বা মডেল থাকে না। এদের একমাত্র কাজ হল সেন্সরি ইনপুটকে সরাসরি অ্যাকশনে পাল্টে দেওয়া। সাবসাম্পশনের মতো আর্কিটেকচারগুলো এই সাধারণ আচরণগুলোকে বিভিন্ন লেয়ারে সাজিয়ে তোলে, যাতে আরও জটিল কাজ করা যায়। তো একটা এজেন্ট যদি এত ফাস্ট হয়, তাহলে ওর মধ্যে ঠিক কোন জরুরি ক্ষমতার অভাব থাকতে পারে বলে মনে হয়? তাহলে কি আমাদের এই দুটো চরমপন্থার মধ্যে একটাকে বেছে নিতে হবে? না, একদমই না। এখানেই আসছে আমাদের তৃতীয় সদস্য, যিনি টিমে একটা ব্যালেন্স আনবেন আর হ্যাকাথন জেতার আসল চাবিকাঠি হয়ে উঠবেন। ইনি হলেন আমাদের টিমের কপিল দেব, একজন পারফেক্ট অলরাউন্ডার, যিনি প্রয়োজনে দ্রাবিড়ের মতো স্ট্র্যাটেজিক প্ল্যান করতে পারেন, আবার সেবাগের মতো খেলার পরিস্থিতি বুঝে দ্রুত প্রতিক্রিয়াও জানাতে পারেন। এই ধরনের এজেন্টকেই আমরা বলি হাইব্রিড এজেন্ট। এর আসল কাজটাই হলো প্ল্যানিং আর রিঅ্যাকশনের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করা। মানে এটা রিজনিং আর রিঅ্যাক্টিভ, এই দুই দুনিয়ার সেরা গুণগুলোকে এক জায়গায় নিয়ে আসে। আর এই হাইব্রিড এজেন্ট বানানোর একটা খুব জনপ্রিয় মডেল হলো বিডিআই, মানে বিলিফ, ডিজায়ার, ইন্টেনশন। এটা একটা চক্রের মতো কাজ করে। প্রথমে এজেন্ট তার বিলিফ বা পরিবেশ সম্পর্কে তার জ্ঞান আপডেট করে। তার উপর ভিত্তি করে সে কিছু ডিজায়ার বা সম্ভাব্য লক্ষ্য ঠিক করে। সেখান থেকে একটা লক্ষ্যের প্রতি ইন্টেনশন বা প্রতিশ্রুতি নেয়, আর সেই অনুযায়ী অ্যাকশন করে। আর এই চক্রটা চলতেই থাকে। তাহলে মূল প্রশ্নটা হলো, একটা হাইব্রিড এজেন্ট কিভাবে একই সাথে খুব বেশি স্লো বা খুব বেশি শর্ট সাইটেড হওয়া থেকে নিজেকে বাঁচায়? এতক্ষণ তো আমরা কনসেপ্ট নিয়ে কথা বললাম, কিন্তু এগুলো কি শুধু খাতায় কলমে আছে? না, মোটেই না। চলুন দেখি বাস্তবে প্রোগ্রামিং টুলস দিয়ে এগুলোকে কিভাবে জীবন দেওয়া হয়। এই এজেন্টগুলো কিন্তু শুধু থিওরি নয়, এগুলোকে বাস্তব প্রোগ্রামিং ফ্রেমওয়ার্ক দিয়ে তৈরি করা হয়। বিশেষ করে যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, তাদের জন্য এটা জানা খুব দরকারি যে অ্যাগলেটসের মতো অনেক জাভা বেস ফ্রেমওয়ার্ক আছে, যা দিয়ে এই ধরনের ইন্টেলিজেন্ট এজেন্ট তৈরি করা যায়। চলুন এবার আমাদের হ্যাকাথনের গল্পটা থেকে বেরিয়ে একটু বড় ক্যানভাসে ব্যাপারটা দেখি। প্রযুক্তির ভবিষ্যৎ আর আমাদের কেরিয়ারের জন্য এর গুরুত্বটা ঠিক কোথায়? স্ক্রিনের ওপরেই সংখ্যাটা দেখুন, 10 টু দি পাওয়ার 10। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা হলো গ্লোবাল কম্পিউটিংয়ের স্কেল।
মানে ভবিষ্যতে আমরা এমন বিশাল বিশাল কানেক্টেড সিস্টেম নিয়ে কাজ করব যেখানে এই এজেন্টরাই হবে প্রধান চালিকা শক্তি। ভবিষ্যৎটা কোনো এক ধরনের এজেন্টের ওপর নির্ভর করবে না, বরং এটা হবে বিভিন্ন ধরনের এজেন্টের একটা সমাজ। সেলফ ড্রাইভিং গাড়ি বা স্মার্ট সিটির কথাই ভাবুন। সেখানে রিজনিং, রিঅ্যাক্টিভ, হাইব্রিড সব ধরনের এজেন্ট একসাথে কাজ করবে, ঠিক একটা দারুণ টিমের মতো। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। এর সহজ মানে হল মাল্টি এজেন্ট সিস্টেম বোঝাটা এখন আর কোনো ঐচ্ছিক বা বিশেষ বিষয় নয়, এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ভবিষ্যতের জন্য একটা কোর স্কিল হয়ে দাঁড়িয়েছে। তাহলে আজকের এই আলোচনা থেকে আমাদের আসল শিক্ষাটা কি? এজেন্ট ডিজাইন শেখা মানে শুধু একটা টেকনোলজি শেখা নয়, এটা হলো ভবিষ্যতের ইন্টেলিজেন্ট, অ্যাডাপটিভ আর কোল্যাবোরেটিভ সফটওয়্যার তৈরির ভাষা শেখা। এই জ্ঞানটা সারা জীবন কাজে দেবে, কারণ প্রযুক্তি যত এগোবে এই কনসেপ্টগুলো ততই জরুরি হয়ে উঠবে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। যত দিন যাবে এআই আরও জটিল হবে, তখন আমাদের পরিচয় কি হবে? আমরা কি শুধু কিছু স্বতন্ত্র প্রোগ্রামের ডিজাইনার থাকব, নাকি হয়ে উঠব এক একটা ডিজিটাল সমাজের স্থপতি? ভেবে দেখবেন।